আসসালামু আলাইকুম। ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রশ্ন সমাধান করব আজ। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটি এসেছে ইতালীয় কোন শব্দ থেকে? ম্যানেজেরি শব্দ থেকে। ব্যবস্থাপনা সবসময়ই ব্যবসায় কেন্দ্রিক, লক্ষ্য কেন্দ্রিক, কর্মকেন্দ্রিক। উত্তর হবে 2, লক্ষ্য কেন্দ্রিক। ব্যবস্থাপনা একটি কলা, বিজ্ঞান, শিল্প। উত্তর হবে কলা এবং বিজ্ঞান। 1, 2। কোন সভ্যতায় ব্যবস্থাপনার উন্নয়নের সূত্রপাত হয়? মিশরীয় সভ্যতায়। শিল্প বিপ্লবের সময়কাল কত? 1750 থেকে 1850। শিল্প বিপ্লব প্রথম ঘটে কোন দেশে? ইংল্যান্ডে। এফ.ডব্লিউ. টেইলর কোন যুগের ব্যবস্থাপক? আধুনিক যুগের ব্যবস্থাপক। আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? রবার্ট ওয়েন। স্যার থমাস মুর কর্তৃক প্রণীত গ্রন্থের নাম কি? ইউটোপিয়া। সিস্টেম মতবাদের প্রবক্তা কে? চেস্টার আই বার্নার্ড। এলটন মেও ব্যবস্থাপনার কোন তথ্য প্রদানের জন্য বিখ্যাত? হটন স্টাডিজ। উত্তর হবে ঘ। হটন এ গবেষণা প্রবক্তা কে? এলটন মেও। ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কয়টি? 6টি। ব্যবস্থাপনার উপকরণের মধ্যে পড়ে মানুষ, অর্থ, পদ্ধতি। উত্তর 3টাই হবে। 6M বলতে কি বোঝায়? মৌলিক উপাদান সমূহ। 6M এর অন্তর্ভুক্ত হলো মোটিভেশন, মার্কেট, মানি। উত্তর হবে মানি ও মার্কেট। 2, 3। কোন উপাদানটি ব্যবস্থাপনার 6M বহির্ভূত? সিদ্ধান্ত গ্রহণ, পদ্ধতি, বাজার, অর্থ। সিদ্ধান্ত গ্রহণ। ব্যবস্থাপনার উপকরণগুলোকে সংক্ষেপে 6M নামে প্রকাশ করেন টেরি ও ফ্রাঙ্কলিন। পোস্টকোর এর উদ্ভাবক কে? লুথার গুলিক। খ নম্বর। কোন কাজকে ব্যবস্থাপনার সকল কাজের ভিত্তি বলা হয়? পরিকল্পনা। ব্যবস্থাপনার মূল কাজ কোনটি? পরিকল্পনা। ব্যবস্থাপনার কোন কাজের সাথে মনস্তাত্ত্বিক বিষয় গভীরভাবে জড়িত? পরিকল্পনা। ব্যবস্থাপনার কোন কাজ অধস্থ কর্মীর ভুল ত্রুটি সংশোধনে সহায়তা করে? নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি? নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার কোন কাজকে নিয়ন্ত্রণের মানদণ্ড হিসেবে বিবেচনা করা যায়? পরিকল্পনাকে। ব্যবস্থাপনা কোন ধরনের প্রক্রিয়া? ধারাবাহিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা চক্র বলতে কোনটির পর্যায়ক্রমিক আবর্তনকে বোঝায়? কাজ। ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া কারণ এটি একগুচ্ছ কাজের সমষ্টি। এর কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। এর কাজগুলো পরস্পর সম্পর্কিত। উত্তর 3টাই হবে। জনাব জয় মিজান লিমিটেডের একজন ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপকীয় কার্যাবলীর ক্ষেত্রে নিচের চক্র অনুসরণ করে। মিজান লিমিটেডের ব্যবস্থাপনা চক্রের 3য় পর্যায়ে কোন কাজ সম্পাদিত হয়? কর্মী সংস্থান। মিজান লিমিটেডের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য জনাব জয়ের করণীয় হল
প্রশিক্ষণ দেওয়া, কর্ম পরিবেশ উন্নয়ন করা, বীমা সুবিধা প্রদান করা, তিনটাই করতে হবে। ব্যবস্থাপনার স্তর কয়টি? ব্যবস্থাপনার স্তর তিনটি। ব্যবসায়ের নীতি পরিকল্পনা ও নির্দেশনা প্রণয়নের মূল দায়িত্ব কোন পর্যায়ে ব্যবস্থাপকগণের? উচ্চ পর্যায়ের। কৌশলগত পরিকল্পনা কোন পর্যায়ে নির্বাহী কর্তৃক প্রণীত? উচ্চ পর্যায়ের। ব্যবস্থাপনার উচ্চ স্তরের কাজ হলো নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, নেতৃত্ব ও নিয়ন্ত্রণ। উত্তর হবে 1, 2। ক্ষমতা কেন্দ্রীভূত থাকে কোন স্তরে? উচ্চ স্তরে। জনাব আলম একটি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি উৎপাদন 10% বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিলেন। মিস্টার আলম কোন স্তরের ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন? উচ্চ স্তরের। 10% উৎপাদন বাড়ার সঙ্গে সরাসরি কে জড়িত? ফোরম্যান। ব্যবস্থাপনার কোন পর্যায়ে সমন্বয়ের কাজ করা হয়? মধ্য পর্যায়ে। কোনটি মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত? বিভাগীয় ব্যবস্থাপক। একজন মধ্যস্তরের ব্যবস্থাপকের কাজের আওতাভুক্ত বিষয় হলো অধস্তন কর্মীদের নির্দেশ দেওয়া, পরিকল্পনা বাস্তবায়ন করা, পরিকল্পনা ও নীতি প্রণয়ন। উত্তর হবে 1, 2। জনাব রফিক ড্রিম অ্যান্ড কো লিমিটেড নামক প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক। তিনি শারীরিক ও মানসিক উভয় পরিশ্রম করেন। প্রতিষ্ঠানের সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি বিভিন্ন ব্যক্তি ও বিভাগের সাথে সমন্বয় করে কাজ করেন। জনাব রফিক কোন স্তরের ব্যবস্থাপক? মধ্য স্তরের। জনাব রফিক কাদেরকে দিয়ে কাজ বাস্তবায়ন করবেন? সুপারভাইজার। ব্যবস্থাপনার কোন স্তর প্রতিষ্ঠানের কর্মীদের কাজ সরাসরি তদারকি করে? নিম্ন স্তর। ব্যবস্থাপনার কোন পর্যায়কে সুপারভাইজারি লেভেল বলা হয়? নিম্ন পর্যায়কে। সাধারণত বৈধ বিষয়ের মৌলিক সত্যকে কি বলে অভিহিত করা হয়? নীতি। কোনো কাজ সম্পাদনের সাধারণ নির্দেশনাকে কি বলে? নীতি বলে। কোনটি সিদ্ধান্ত গ্রহণে নির্দেশিকার কাজ করে? নীতি। কোনটি অধিকতর দীর্ঘ সময়ের জন্য প্রণয়ন করা হয়? নীতি। কিসের উপর ভিত্তি করে ব্যবস্থাপনাকে কাজ করতে হয়? নীতির উপর ভিত্তি করে। হেনরি ফেয়োল প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতির সংখ্যা কয়টি? 14টি। নীতির মাধ্যমে সম্ভব ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো, প্রতিষ্ঠানের দক্ষতা বাড়ানো, কর্মীদের দক্ষতা বাড়ানো। উত্তর তিনটাই হবে। জনাব জাকির তার প্রতিষ্ঠানের কাজকে প্রকৃতি অনুযায়ী 4টি ভাগে বিভক্ত করেন। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিদেরকে বিভাগীয় প্রধান নিযুক্ত করেন। উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতিটি পরিলক্ষিত হয়েছে? কার্য বিভাজন। জনাব জাকিরের নেওয়া পদক্ষেপের ফলে দ্বৈত অধীনতা পরিহার হবে, কর্মীরা নির্দিষ্ট কাজে দক্ষ হবে, প্রতিষ্ঠানে অসহযোগিতা বাড়বে। উত্তর 1, 2 হবে। শ্রম বিশেষায়নের জন্য কোন নীতিটি আবশ্যক? কার্য বিভাগ। ব্যবস্থাপনার কোন নীতির আলোকে দ্বৈত অধীনতা পরিহার করা হয়? আদেশের ঐক্য। একজন কর্মকর্তাকে ব্যবস্থাপনা কাজের জন্য যে পরিমাণ দায়িত্ব দেওয়া হবে সেই পরিমাণ কর্তৃত্ব দিলে
ক্ষমতা ও দায়িত্বের মধ্যে সমতা আসবে, প্রতিষ্ঠান মুনাফা কেন্দ্রিক বলে পরিচিত হবে, সঠিক দায়িত্ব পালন করা সম্ভব হবে। ক্ষমতা ও দায়িত্বের মধ্যে সমতা আসবে, 1 এবং 3 হবে। ক্ষমতা ও জবাবদিহির সাথে সম্পর্কযুক্ত নীতি হলো কেন্দ্রীয়করণ, পর্যায়ক্রমিক নেতৃত্বের চেইন, উদ্যোগ। উত্তর হবে 1, 2। ডুয়েল সাবঅর্ডিনেশন বিষয়টি ব্যবস্থাপনার কোন নীতির পরিপন্থী? আদেশের ঐক্য। আদেশের ঐক্য বলতে নিচের কোনটি বোঝায়? একক ঊর্ধ্বতনের আদেশ প্রাপ্তি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে কুক্ষিগত করাকে কি বলে? কেন্দ্রীকরণ বলে। ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত নিতে কর্মীর ভূমিকা কমানো হয়? কেন্দ্রীকরণ। কোন নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চ পর্যায়ে কুক্ষিগত করা হয়? কেন্দ্রীকরণ নীতি অনুযায়ী। মিস্টার কামাল তার প্রতিষ্ঠানের বিক্রয় ও ক্রয় বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিজ হাতে রাখেন। উদ্দীপকে কোন নীতির প্রতিফলন লক্ষণীয়? কেন্দ্রীকরণ। ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত নেওয়ায় কর্মীর ভূমিকা বাড়ে? বিকেন্দ্রীকরণ। ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করে কর্মীদের কাজে আগ্রহী করে তোলা যায়? বিকেন্দ্রীকরণ। চেইন অফ কমান্ড ব্যবস্থাপনার কোন নীতির মর্মকথা? জোড়াময় শিকল। কোন বিষয়ের সাথে জোড়াময় শিকল নীতি সম্পৃক্ত? কর্তৃত্ব প্রবাহ। প্রতিষ্ঠানের কর্মীদের নেতৃত্ব শীর্ষ নির্বাহী থেকে ক্রমান্বয়ে অধস্থ কর্মী পর্যন্ত প্রবাহিত হয় কোন নীতির আলোকে? জোড়াময় শিকল। জনাব রোকন তার প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ সুচারুভাবে সম্পাদনের জন্য যোগ্যতার ভিত্তিতে কর্মীদেরকে যোগ্য স্থানে নিয়োগ দেন। যে উপকরণ যেখানে স্থাপন করা প্রয়োজন সেখানে তা স্থাপন করেন। জনাব রোকন ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছেন? শৃঙ্খলা। জনাব রোকনের গৃহীত পদক্ষেপের ফলে কর্মীদের কর্মদক্ষতা বেড়ে যাবে, প্রতিষ্ঠানের খরচ বেড়ে যাবে, প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফল লাভ করবে। কর্মীদের কর্মদক্ষতা বেড়ে যাবে, প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত ফল লাভ করবে। 1, 3। ব্যবস্থাপনার নীতিমালার অন্তর্ভুক্ত নয় কোনটি? দল চেতনা। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি হচ্ছে চিরাচরিত টিপস। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি হচ্ছে চিরাচরিত টিপসই নীতির বদলে বিজ্ঞাপন, উত্তম মালিক শ্রমিক সম্পর্ক, জোড়াময় শিকল। উত্তর হবে 1, 2। যোগ্য ব্যক্তিকে যোগ্য কাজে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন ব্যবস্থাপনার কোন নীতির লক্ষ্য? শৃঙ্খলা। সকল কর্মীর প্রতি সুবিচার করা হেনরি ফেওলের কোন নীতির অন্তর্ভুক্ত? সাম্য। জনাব আলী আজম মুহুরী হাসপাতাল প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী। তার প্রতিষ্ঠানে ডাক্তার, নার্স ও অন্য কর্মীগণ সুসমন্বিতভাবে কাজ করেন। এতে গ্রাহক সন্তুষ্টি অর্জনের পাশাপাশি হাসপাতালটির সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ছে। মুহুরী হাসপাতাল প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনার কোন নীতি বাস্তবায়নে সফলতা এসেছে? একতাই বল।
মুহুরী হাসপাতাল প্রাইভেট লিমিটেডের উদ্দীপকের আলোকে গৃহীত নীতির বাস্তবায়নের ফলে গ্রাহক সেবার মান বাড়বে, কর্মীদের মনোবল বাড়বে, অপচয় কমবে। উত্তর তিনটাই হবে। হিসাব রক্ষকের উদ্ধৃতপত্র তৈরি কোন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতা? কারিগর। রতন কম্পিউটার গ্রাফিক্সের কাজ ভালো জানে। তার এরূপ দক্ষতা কোন ধরনের? কারিগরি দক্ষতা। হিসাব নিরীক্ষায় পারদর্শী জনাব অরণ্য একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত। তিনি প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষার কাজটি দক্ষতার সাথে সম্পন্ন করে থাকেন। জনাব অরণ্যের কাজে ব্যবস্থাপনার কোন ধরনের দক্ষতা বিরাজমান? কারিগরি। জনাব অরণ্যের কাজের জন্য প্রয়োজন যোগাযোগের দক্ষতা, ধৈর্য ও সহিষ্ণুতা, শিক্ষা ও অভিজ্ঞতা। উত্তর হবে 2, 3। জনাব মফিজের কোন ধরনের দক্ষতা বেশি প্রয়োজন? কারিগরি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে একজন আদর্শ ব্যবস্থাপকের কোন দক্ষতা থাকা প্রয়োজন? ধারণাগত। কোন দক্ষতার বলে ব্যবস্থাপক কোনো নতুন ও অজানা বিষয় নিয়ে এবং প্রতিষ্ঠান সম্পর্কে সামগ্রিকভাবে সঠিক চিন্তাভাবনা করতে পারেন? ধারণাগত। আদর্শ ব্যবস্থাপকের ধারণাগত দক্ষতা কোনটি? সঠিক অনুমান করা। সংগঠনের উচ্চ স্তরে কোন ধরনের দক্ষতা বেশি প্রয়োজন হয়? অনুধাবন। আইন উপদেষ্টার সবচেয়ে বেশি প্রয়োজন হয় কোন দক্ষতা? সমস্যা অনুধাবন। উচ্চ পর্যায়ে ব্যবস্থাপকের সবচেয়ে বেশি প্রয়োজন কল্পনা বিষয়ক দক্ষতা, আন্তঃব্যক্তিক দক্ষতা, সমস্যা অনুধাবন দক্ষতা। উত্তর হবে 1, 3। অন্যের কাছে কার্যকরভাবে নিজের বক্তব্য তুলে ধরাকে কি বলা হয়? যোগাযোগ দক্ষতা। ভবিষ্যৎমুখিতা কিসের বৈশিষ্ট্য? পরিকল্পনা। পরিকল্পনা একটি বুদ্ধিদীপ্ত কাজ। কার উক্তি? আইরিক ও কুঞ্জ। পরিকল্পনাকে বলা হয় বুদ্ধিদীপ্ত কাজ, শারীরিক কাজ, মানসিক কাজ। উত্তর হবে 1, 3। বুদ্ধিদীপ্ত কাজ ও মানসিক কাজ। ব্যবস্থাপনার কোন কাজকে চিন্তাশীল প্রক্রিয়া বলা হয়? পরিকল্পনা। পরিকল্পনা হলো পরবর্তী কাজ সম্পাদনের ধারা, রোডম্যাপ, নকশা। তিনটাই হবে উত্তর। পরিকল্পনা কিসের মাধ্যমে ঝুঁকি ও অনিশ্চয়তা দূর করে? পূর্বানুমানের মাধ্যমে। রবি ব্যবসায় করতে ইচ্ছুক। ব্যবসায় শুরু করতে প্রথমে তাকে কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। ভালো পরিকল্পনায় যেসব প্রশ্নের উত্তর পাওয়া যায়, কি করা হবে এবং কে করবে, কোথায় করা হবে, কিভাবে এবং কখন করা হবে। উত্তর তিনটাই হবে। পূর্বানুমান নির্ভর করে বর্তমান উপাত্ত, অতীত অভিজ্ঞতা, গবেষণা। উত্তর তিনটাই। পরিবর্তনশীলতার সাথে খাপ খাওয়ানোর সিদ্ধান্তে কোনটি অর্জনের সুযোগ থাকা আবশ্যক? নমনীয়তা। কোনটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য নয়? সময় সাপেক্ষ। একটি আদর্শ পরিকল্পনা হবে তথ্য নির্ভর, নমনীয়, দীর্ঘমেয়াদী। উত্তর হবে 1, 3। তথ্য নির্ভর, নমনীয়। পরিকল্পনার অভিপ্রেত ফলকে কি বলে? লক্ষ্য বলে। বাংলাদেশ দল সেমিফাইনালে উঠতে চায়, এটাকে কিভাবে অভিহিত করা যায়?
মিশন। মিশন কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত? লক্ষ্য। প্রতিষ্ঠানের স্বপ্ন বা সাধারণ উদ্দেশ্যকে কি বলে? মিশন বলে। পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ হলো ভবিষ্যৎ মূল্যায়ন, বিকল্প সমূহ মূল্যায়ন, সম্ভাব্য সুযোগ সুবিধা মূল্যায়ন। উত্তর তিনটা হবে। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? বাজেট। সরাসরি ভোক্তাদের কাছে পণ্য সরবরাহ করা কোন পরিকল্পনার অন্তর্গত? কৌশলগত। বৃহদায়তন প্রতিষ্ঠান বর্তমানকালে তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নিচের কোনটি করে থাকে? শর্ট বিশ্লেষণ করে। শর্ট বিশ্লেষণ ব্যবস্থাপনার কোন কাজে লাগে? পরিকল্পনা। শর্ট অ্যানালাইসিস কোনটি মূল্যায়ন করে? ভবিষ্যৎ। রনি তার প্রতিষ্ঠানের জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করতে চায়। এক্ষেত্রে তাকে প্রথম নিচের কোন কাজটি করতে হবে? ভবিষ্যৎ সুযোগ সম্পর্কে সচেতনতা। পরিকল্পনার আঙিনা কিভাবে পরিকল্পনাকারীকে সহায়তা করে? ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে অবগত করে। পরিকল্পনা প্রণয়নের সর্বশেষ পদক্ষেপ কোনটি? প্রণীত পরিকল্পনার পরীক্ষামূলক প্রয়োগ। পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ তথ্য সংগ্রহ, বাজেটিং, কার্য বিভাজন। উত্তর হবে তথ্য সংগ্রহ, বাজেটিং 1-2। স্থায়ী পরিকল্পনায় কর্মীদের দক্ষতা বাড়ার কারণ কি? একই কাজ বারবার করার দক্ষতা বাড়ে। একই কাজ বারবার করায় দক্ষতা বাড়ে। কোনটি স্থায়ী পরিকল্পনা? নীতি। নিচের কোনটি স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত? প্রক্রিয়া। স্থায়ী পরিকল্পনায় কর্মীদের দক্ষতা বাড়ার কারণ কি? একই কাজ বারবার করায় দক্ষতা বাড়ে। ঢাকা কলেজ এর সাপ্তাহিক ক্লাস রুটিন কোন ধরনের পরিকল্পনা? স্থায়ী। প্রতিষ্ঠানে কর্মীদের পদোন্নতি দেওয়ার নীতি কোন ধরনের পরিকল্পনা? স্থায়ী। কোন পরিকল্পনা দ্বিতীয়বার ব্যবহার হয় না? একাত্মক পরিকল্পনা। নির্দিষ্ট কোন পরিস্থিতি মোকাবেলার জন্য কোন ধরনের পরিকল্পনা করা হয়? একাত্মক। স্থায়ী পরিকল্পনার উল্লেখযোগ্য শ্রেণী হল লক্ষ্য, নীতি, কর্মসূচি। উত্তর হবে লক্ষ্য, নীতি 1-2। ঢাকাস্থ একটি চা রপ্তানিকারক প্রতিষ্ঠান রংপুর বিভাগে চা প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করার পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা কোন ধরনের? আঞ্চলিক। চা রপ্তানিকারক প্রতিষ্ঠানটি নতুন পরিকল্পনায় যেসব বিবেচনা অন্তর্ভুক্ত হওয়া উচিত? অতীত তথ্য বিশ্লেষণ, বিকল্প নির্বাচন, উৎপাদন নিয়ন্ত্রণ। উত্তর হবে 1-2। উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য হল বাস্তবমুখিতা, অনমনীয়তা, সুস্পষ্ট উদ্দেশ্য। উত্তর হবে 1-3। পরিকল্পনা অনুসরণের ফলে অপচয় কম হয়, দক্ষতা বাড়ে, উৎপাদনশীলতা কম হয়। উত্তর হলো 1-2। অপচয় কম হয়, দক্ষতা বাড়ে। অর্গানাইজ শব্দটির অর্থ কী? সংগঠিতকরণ। ব্যবস্থাপনার কোন কাজ ঊর্ধ্বতন ও অধস্তন সম্পর্ক নিরূপণ করে? সংগঠন। সংগঠিতকরণ কি? প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সমন্বয়। কোনটিকে সংগঠনের প্রকৃত শক্তি বলা হয়? কর্মীদেরকে প্রকৃত শক্তি বলা হয়। পান্না স্পিনিং মিলের ব্যবস্থাপক জনাব হাসান তার প্রতিষ্ঠানের সব পর্যায়ে কর্মীদের মাঝে কর্তৃত্ব ও দায়িত্ব সুস্পষ্টভাবে বন্টন করেন।
এতে তার প্রতিষ্ঠানের কর্মীদের পারস্পরিক ভুল বোঝাবুঝির অবকাশ থাকে না। তিনি প্রতিষ্ঠানের মানবীয় অমানবীয় সকল উপকরণের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করেন। জনাব হাসানের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কোন কাজের প্রতিফলন ঘটেছে? সংগঠন। জনাব হাসানের প্রতিষ্ঠানের সকল উপকরণের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে অপচয় কমবে, মূলধনের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তিনটা হবে উত্তর। সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? কার্য বিভাজন। জনাব আনোয়ার তার প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে নিযুক্ত প্রত্যেক বিভাগীয় প্রধানের সরাসরি অধীনস্থ কর্মীর সংখ্যা নির্দিষ্ট করে দেয়, ফলে বিভাগীয় প্রধানগণ তাদের অধীনস্থদের কাজ সঠিকভাবে তত্ত্বাবধান করতে সক্ষম হয়। উদ্দীপকে জনাব আনোয়ার সংগঠনের কোন মূল নীতি অনুসরণ করেন? দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি। সংগঠন কাঠামো দেখে কোনটি সম্পর্কে জানা যায়? কর্তৃত্ব শিকল। সংগঠনের কাঠামো ব্যবস্থাপনার কি নির্দেশ করে? পারস্পরিক সম্পর্ক ও সমন্বয়। সংগঠন কাঠামোকে চিত্রের মাধ্যমে নির্দেশ করাকে কি বলে? সংগঠন চার্ট। কোন ধরনের সংগঠনের সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হয়? সরল রৈখিক সংগঠনে। কোন সংগঠনে চেইন অফ কমান্ড সরল রেখার ন্যায় উপর থেকে নিচের দিকে নেমে আসে? সরল রৈখিক। কোন সংগঠন কাঠামোতে একজন ঊর্ধ্বতর সর্বময় ক্ষমতার প্রয়োগ করেন? সরল রৈখিক। সরল রৈখিক সংগঠনের ক্ষেত্রে যেটি প্রযোজ্য, কর্তৃত্ব উপর থেকে প্রবাহিত, দায়িত্ব নিচ থেকে প্রবাহিত, প্রতিষ্ঠানের ভারসাম্য অর্জিত হয়। উত্তর হবে 1-2। সাজিদ ফুডস লিমিটেডের নির্বাহীকে কাজের জন্য মাঝে মাঝে বাইরে যেতে হয়। এই সময় প্রতিষ্ঠানে কাজের সময় নষ্ট হয়, তাই প্রতিষ্ঠানটি পরিচালক একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করলেন। সাজিদ ফুডস লিমিটেডের সাংগঠনিক কাঠামো কীরূপ? সরল রৈখিক। তত্ত্বাবধায়ক নিয়োগের ফলে নির্বাহীর কর্মভার লাঘব হবে। এটি সরল রৈখিক ও কার্যভিত্তিক সংগঠন হবে। নির্বাহীর ক্ষমতা কমে যাবে। উত্তর 1 হবে। নির্বাহী কর্মভার লাঘব হবে। সাজিদ ফুড লিমিটেডের পরিবর্তিত সাংগঠনিক কাঠামো কীরূপ? সরল রৈখিক ও উপদেষ্টা। ডায়মন্ড গার্মেন্টস লিমিটেডের একজন সাধারণ ব্যবস্থাপকের অধীনে 3 জন বিভাগীয় প্রধান কর্মরত আছেন। বিভাগীয় প্রধানগণ নিজ নিজ বিভাগে সর্বময় ক্ষমতার অধিকারী এবং সাধারণ ব্যবস্থাপকের কাছে দায়বদ্ধ। বিভাগীয় কর্মীগণ বিভাগ প্রধানের নির্দেশে কাজ করেন। বিভাগীয় প্রধানদের প্রত্যক্ষ যোগাযোগের কোনো মাধ্যম না থাকায় প্রায় সমস্যায় পড়তে হয়। উদ্দীপকে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান? সরল রৈখিক। উদ্দীপকের প্রতিষ্ঠানে যোগাযোগের সমস্যা নিরসনকল্পে হেনরি ফেলের কোন নীতি অনুসরণ প্রয়োজন? জোড়াময় শিকল। কোনটি সরল রৈখিক সংগঠনের অসুবিধা? বিশেষায়নের অভাব। কোন ধরনের সংগঠনে 2 ধরনের কর্তৃত্ব একসাথে কাজ করে? ম্যাট্রিক্স। সরল রৈখিক ও উপদেষ্টা সংগঠনের বিশেষজ্ঞ কর্মীদের কাজ কোনটি? পরামর্শ দেওয়া। কোন সংগঠনের নির্বাহীদের পাশাপাশি বিশেষজ্ঞ কর্মী কাজ করে? সরল রৈখিক ও উপদেষ্টা।
জনাব আবিরের পরিচালিত প্রতিষ্ঠানে কর্তৃত্ব রেখা উপর থেকে নিচ থেকে নেমে আসে। তিনি তার অধীনে থাকা ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক ও উৎপাদন ব্যবস্থাপককে কাজে সহযোগিতা করার জন্য একজন করে সহযোগী নিয়োগ দেন। জনাব আবিরের প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন কাঠামো ব্যবহার করা হয়েছে? সরল রৈখিক ও পদস্থ। উদ্দীপকের প্রতিষ্ঠানে দেখা দিতে পারে কর্মকর্তাদের মধ্যে মনোমালিন্য, কর্মকর্তা কর্তৃক সহযোগিতার উপেক্ষা, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। উত্তর তিনটা হবে। সকল কাজকে ছোট ছোট করে প্রতিটি বিভাগের দায়িত্ব একজন বিশেষজ্ঞের উপর ন্যস্ত করা হয় কোন সংগঠনে? কার্যভিত্তিক সংগঠনে। কার্যভিত্তিক সংগঠন কাঠামোর উদ্ভাবক কে? এফ.ডব্লিউ. টেইলর। কোন সংগঠনের বিশেষজ্ঞরা নির্বাহী হতে পারে? কার্যভিত্তিক। নির্বাহী হিসেবে বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া হয় নিচের কোন ধরনের সংগঠনে? কার্যভিত্তিক সংগঠনে। কার্যভিত্তিক সংগঠনের বৈশিষ্ট্য হল পদস্থ কর্মীদের প্রাধান্য, বিশেষায়নের সুযোগ, বেশি ব্যয়। উত্তর হবে 1-2। কোন সংগঠনে শ্রম বিভাজনের সুবিধা পাওয়া যায়? কার্যভিত্তিক সংগঠনে। কোনটি কার্যভিত্তিক সংগঠনের সুবিধা? বিশেষায়িত জ্ঞানের প্রয়োগ। সুয়াস বাড়িতে মাটির পুতুল বানিয়ে তাতে রং করে বাজারজাত করে। কাজ ত্রুটিমুক্ত করার জন্য পুতুল তৈরি ও রং করার কাজের জন্য আলাদা 2 জন কর্মী নিয়োগ দেয়। উদ্দীপকে সুয়াসের সংগঠন কাঠামো কোন ধরনের? কার্যভিত্তিক। উদ্দীপকের সংগঠনটিতে যে সুবিধা বিদ্যমান: স্বেচ্ছাচারিতা কম, নিয়ন্ত্রণের সুবিধা, কর্মভার বাড়ে। উত্তর হবে 1-2। শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া অনুষ্ঠান পরিচালনার জন্য কোন ধরনের সংগঠন লক্ষ্য করা যায়? কমিটি। প্রতিষ্ঠানের জটিল পরিস্থিতি সমাধানের ক্ষেত্রে কোন ধরনের সংগঠন কাঠামো গঠন করা হয়? কমিটি। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দিষ্ট ব্যক্তির সমন্বয়ে কোন সংগঠন গঠিত হয়? কমিটি সংগঠন। গার্মেন্টস কারখানায় আগুন লাগার কারণে উদ্ঘাটন। গার্মেন্টস কারখানায় আগুন লাগার কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে তা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশের জন্য সরকার 3 জন কর্মকর্তাকে যৌথভাবে দায়িত্ব দেন, কিন্তু তাদের মধ্যে মতের ভিন্নতা থাকায় রিপোর্ট দিতে বিলম্ব হয়। উদ্দীপকে বর্ণিত সুপারিশের ক্ষেত্রে কোন ধরনের সংগঠন কাঠামো ব্যবহার করা হয়েছে? কমিটি। হেনরি কোয়েল প্রণীত ব্যবস্থাপনার কোন নীতি উদ্দীপকে বর্ণিত রিপোর্ট দেওয়ার কাজটি ত্বরান্বিত করবে বলে তুমি মনে করো? একতাই বল। কমিটির অন্তর্ভুক্ত হল কমিশন, বোর্ড, টাস্ক ফোর্স। উত্তর হবে 3টা। কমিটি সংগঠনের সুবিধা হল জরুরি পরিস্থিতি মোকাবেলা, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, সহযোগিতা বৃদ্ধি। উত্তর 3টা। কমিটির অসুবিধা কোনটি? ধীর গতি সম্পন্ন হয়। কোন সংগঠন কাঠামোটির স্থায়িত্ব সবচেয়ে কম? কমিটি। দ্রব্যভিত্তিক ও কার্যভিত্তিক বিভাগীয়করণ করা হয় কোন সংগঠনে? ম্যাট্রিক্স সংগঠনে। দ্বৈত অধীনতা কোন সংগঠনে পরিলক্ষিত হয়? ম্যাট্রিক্স। জটিল ও বৃহদায়তন সংগঠনে কোন ধরনের সংগঠন উপযোগী? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স সংগঠনের সুবিধা কোনটি? সহযোগিতার উন্নয়ন। গ্যাস কোম্পানি লিমিটেড তাদের বিক্রি বাড়ানোর জন্য সব কাজকে কতগুলো প্রকল্পে ভাগ করে? প্রকল্প ব্যবস্থাপক ও প্রকল্পে সহায়তা দানকারী কার্যসমূহের নিয়ন্ত্রণে কর্মীদের কাজ করতে হয়।
উদ্দীপকে প্রতিষ্ঠানটির সাংগঠনিক ধরন কি? ম্যাট্রিক্স। উদ্দীপকের সংগঠন কাঠামোর সুবিধা হলো সম্পদের যথাযথ ব্যবহার, নমনীয়তা, ব্যক্তির উন্নয়ন সুবিধা। উত্তর তিনটা হবে। একাধিক পণ্য উৎপাদনকারী একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের সংগঠন কাঠামো উপযোগী? ম্যাট্রিক্স সংগঠন কাঠামো উপযোগী। ব্যবস্থাপনার কোন কাজকে প্রতিষ্ঠানের চালিকা শক্তি বলা হয়? কর্মী সংস্থানকে। প্রতিষ্ঠানের উৎপাদনের চাকাকে সচল রাখার জন্য প্রয়োজন কোনটি? দক্ষ মানব সম্পদ। আধুনিক কর্মী ব্যবস্থাপনার বিষয়ে সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য প্রদান করেন কে? রবার্ট ওয়েন। কর্মী সংস্থান হচ্ছে সম্ভাব্য কর্মীদের উৎস নির্ধারণ, কর্মীদের বেতন কাঠামো নির্ধারণ, কর্মীদের নির্দেশনা প্রদান। 1-2 কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম ক্রম কোনটি? সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, উন্নয়ন। কর্মী সংস্থানের গুরুত্ব হলো দক্ষ জনশক্তি সংগ্রহ, প্রশিক্ষণ দেওয়া, যোগ্য কর্মী বাহিনী গঠন। উত্তর তিনটাই হবে। নিয়ন গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে শিক্ষার্থীদের জীবন বৃত্তান্ত নেওয়ার জন্য নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দিল। কাজটি কর্মী সংস্থানের কোন কাজে অন্তর্ভুক্ত? কর্মী সংগ্রহ। অভ্যন্তরীণ কর্মী সংগ্রহের উৎস কোনটি? শ্রমিক সংঘের সুপারিশ। কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস বহির্ভূত হল পদোন্নতি, জব শেখার, চেনা জানা। উত্তর হবে 1-3। অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহের সুবিধা হলো বিদ্যমান কর্মীদের মনোবল বৃদ্ধি, প্রতিষ্ঠানের নতুন চিন্তা চেতনা অনুপ্রবেশ, প্রশিক্ষণ ব্যয় কম। উত্তর হবে 1-3। একটি সদ্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহের জন্য কোন উৎসটি উত্তম? পদোন্নতি, নিয়োজিত কর্মীদের আত্মীয় স্বজন, শ্রমিক সংঘের সুপারিশ, বিজ্ঞাপন। বিজ্ঞাপন। কোনো প্রতিষ্ঠানে একজন বিশেষজ্ঞ প্রকৌশলী নিয়োগ দিতে চাইলে নিচের কোন মাধ্যমটি উপযুক্ত হবে? পত্রিকায় বিজ্ঞাপন। কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস হল শিক্ষা প্রতিষ্ঠান, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শ্রমিকের সংঘের সুপারিশ। উত্তর হবে 1-2। পদ্মা সেতু প্রকল্পে কিছু সংখ্যক নিরাপত্তা কর্মী দরকার, এই জন্য কর্মী সংগ্রহের কোন উৎস উত্তম? আউটসোর্সিং। এবিসি কোম্পানিতে শ্রম ঘূর্ণায়মানতার হার বেশি হওয়ায় সহকারী বিক্রয় ব্যবস্থাপকের একটি পদ শূন্য হয়েছে। কোম্পানি উক্ত পদে লোক নিয়োগ করতে চায়। উদ্দীপকে বর্ণিত শূন্য পদে নিয়োগে কোন বাহ্যিক উৎস ব্যবহার করা যাবে? বিজ্ঞাপন। আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্য কর্মী বাছাই করাকে কি বলে? কর্মী নির্বাচন। কর্মী নির্বাচন প্রক্রিয়াকে ঋণাত্মক ধারণা বলার কারণ কি? উপযুক্ত ব্যক্তিকে রেখে বাকিদের বাদ দেওয়া। কোন কাজটি কর্মী নির্বাচন পদ্ধতির অন্তর্ভুক্ত? আবেদনপত্র বাছাই। কর্মী নির্বাচন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হল বিজ্ঞপ্তি দেওয়া, আবেদনপত্র বাছাই, সাক্ষাৎকার নেওয়া। আবেদনপত্র বাছাই, সাক্ষাৎকার নেওয়া। 2-3 কর্মীর কাজের প্রতি আগ্রহ যাচাই করা যায় কোন পরীক্ষার মাধ্যমে? মনস্তাত্ত্বিক।
কর্মী নির্বাচনে কর্মীর ঝোঁক প্রবণতা যে পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয় তাকে কি বলে? অ্যাপটিটিউড টেস্ট। কোনটি চাকরি প্রার্থীর রুচি, অভ্যাস ও পছন্দ অপছন্দ জানার মাধ্যম? ব্যক্তিত্ব পরীক্ষা। ঊর্ধ্বতম পদে চাকরির জন্য কোন ধরনের পরীক্ষা নেওয়া হয়? বুদ্ধিমত্তা পরীক্ষা। শ্রম ঘূর্ণায়মানতা হ্রাসকরণে কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করা উত্তম? পদোন্নতি। জহির তার প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দেওয়ার জন্য কর্মীদের শিক্ষাগত যোগ্যতা, পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা প্রভৃতি পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে যোগ্যতা, বুদ্ধিমত্তা, প্রবণতা। যোগ্যতা, বুদ্ধিমত্তা 1-2। মেধাভিত্তিক পদোন্নতিতে দক্ষতার মূল্যায়ন হয়, চাকরিকালের প্রাধান্য বজায় থাকে, কর্মীর বিশ্বস্ততা ও আনুগত্য বিবেচনা করা হয়। উত্তর হবে 1-3। প্রশিক্ষণ বলতে কি বোঝায়? কার্য দক্ষতা উন্নয়ন। কর্মী প্রশিক্ষণের প্রয়োজন হলো প্রতিষ্ঠান সম্পর্কে পরিচিতি, দক্ষতা বাড়ানো, জটিল বিষয়ে জ্ঞানদান। উত্তর 3টা হবে। প্রশিক্ষণ ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত? কর্মী সংস্থানের সাথে জড়িত। প্রশিক্ষণ দেওয়ার সুবিধা হলো কর্মীদের জ্ঞান বাড়ে, কর্মীদের দক্ষতা বাড়ে, শ্রম ঘূর্ণায়মানতা কমে যায়। 3টা হবে উত্তর। প্রশিক্ষণের মাধ্যমে নিশ্চিত করা হয় ব্যয় কম, সহজ সমন্বয়, কর্মীর দক্ষতা বাড়ে। উত্তর 3টা। কোনটি প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণ ব্যবস্থা? পরিচিতিমূলক পদ্ধতি। কাজের মাধ্যমে প্রশিক্ষণ কোনটি? শিক্ষানবিশ। জনতা ব্যাংক তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে কর্মীদের 2 বছর কাজের পর স্থায়ী নিয়োগ দেওয়া হবে। এটি কোন ধরনের প্রশিক্ষণ পদ্ধতি? শিক্ষানবিশ। স্বপন একজন দক্ষ মেশিন অপারেটর হতে চায়, তার জন্য প্রশিক্ষণের উত্তম পদ্ধতি হতে পারে বক্তৃতা পদ্ধতি, শিক্ষানবিশ পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি। 2-3। কোনো প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে কোনো ব্যক্তি বিভিন্ন ধরনের কাজ করার দক্ষতা অর্জন করতে পারে। পদ আবর্তনের মাধ্যমে। উদ্দীপকে বর্ণিত মাসুদকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? পদ পরিবর্তন। এক্সওয়াই নামক ব্যাংকে 14 জন নবনির্বাচিত প্রবেশনারি অফিসার যোগদান করেছেন। তাদের ব্যাংকিংয়ের বিভিন্ন কাজে দক্ষ করে তোলার জন্য কর্তৃপক্ষ আরও প্রশিক্ষণের চিন্তাভাবনা করছে। উদ্দীপকে বর্ণিত অফিসারদের নিয়োগটি কোন ধরনের? অস্থায়ী। নবনির্বাচিত অফিসারদের প্রশিক্ষণ দেওয়া উচিত প্রবেশনারি, পদ আবর্তন, পর্যবেক্ষণ। উত্তর হবে 1-3। কোনটি কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতির অন্তর্ভুক্ত? বক্তৃতা। নির্বাহী বা কর্মকর্তাদের উন্নয়নে কোন প্রশিক্ষণ পদ্ধতি বেশি গুরুত্বপূর্ণ? সেমিনার। কোন প্রশিক্ষণ পদ্ধতিতে কোনো প্রশিক্ষক থাকে না? অনুভূতিপ্রবণ। নির্বাহীদের মধ্যে অহংবোধ দূর করতে কোন ধরনের প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে? অনুভূতিপ্রবণ প্রশিক্ষণ। লিড শব্দের অর্থ কী? টু গাইড। নিচের কে নেতা? ব্যবস্থাপক।
একজন নেতা জনশক্তিকে কোন দিকে পরিচালনা করেন? লক্ষ্যের দিকে। নেতার কাজ হলো আস্থা তৈরি, দলগত প্রচেষ্টার উন্নয়ন, যোগাযোগ দক্ষতা। উত্তর হবে 1-2। লক্ষ্য অর্জন এবং দলবদ্ধ যে কোনো কাজ সফলতার জন্য কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? সঠিক নেতৃত্ব। নেতার প্রধান কাজ কোনটি? দলীয় প্রচেষ্টাকে সংগঠিত করা। নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য মানুষকে প্রভাবিত করার প্রক্রিয়াকে বলা হয় নেতৃত্ব। ব্যবস্থাপনার ক্ষেত্রে নেতৃত্ব হলো কর্মীদের পরিচালনা করা, কর্মীদের আদেশ দান, উদ্দেশ্যের দিকে ধাবিত করা। উত্তর হবে 3টা। যে কোনো সংঘবদ্ধ প্রচেষ্টার নেতৃত্ব গুরুত্বপূর্ণ। এর কারণ সংঘবদ্ধতাকে জোরদার করে, লক্ষ্যার্জন নিশ্চিত করে, সবাইকে ইচ্ছামতো চলতে সাহায্য করে। উত্তর হবে 1-2। নেতৃত্বের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো আদেশ, নির্দেশ, উপদেশ। উত্তর 3টা। কার্যকর নেতৃত্ব কিভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে? অধস্তনদের প্রচেষ্টাকে লক্ষ্যপানে পরিচালিত করে। কর্মীদের মতামতকে উপেক্ষা করে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলে কোন নেতৃত্বের আওতায় পড়ে? স্বৈরতান্ত্রিক। ক্ষমতা প্রয়োগের ধরনের ভিত্তিতে নেতৃত্ব কত প্রকার? নেতৃত্ব প্রধানত 4 প্রকার। কোন ধরনের নেতৃত্বে অধস্তনদের বিনা বাক্যে নির্দেশ পালন করতে হয়? লাগামহীন, পিতৃসুলভ, পরামর্শমূলক। স্বৈরচারী। স্বৈরচারী নেতৃত্বের বৈশিষ্ট্য হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে, সব ক্ষেত্রে অযথা হস্তক্ষেপ করে, সব সিদ্ধান্ত একাই নেয়। উত্তর হবে 2-3। ক্রিসেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাকিব সব ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখেন এবং সিদ্ধান্ত নেওয়ার সময় কারোর পরামর্শ নেন না। কোনো কর্মীর কাজে ত্রুটি পেলে তাকে তিরস্কার করেন। উদ্দীপকে জনাব সাকিবের নেতৃত্ব কোন ধরনের? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। উক্ত নেতৃত্বের ফলে কার্যক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়, নেতার জবাবদিহিতার অভাব থাকে, কর্মীদের মনোবল কমে। উত্তর 3টা। কোন ধরনের নেতৃত্ব সর্বদা কর্মীদের কাজের প্রতি শ্রদ্ধাশীল রাখে? পিতৃতান্ত্রিক। কোন ধরনের নেতৃত্ব নেতার অধস্তনদের প্রতি সদয় ও কল্যাণকামী হন? পিতৃসুলভ। জনাব শাহিন জামান একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের মালিক। তিনি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কর্মীদের কঠোর শাসন এবং স্নেহ ভালোবাসার মাধ্যমে কাজ আদায় করেন। উৎপাদন বিভাগের একজন শ্রমিক আহত হলে তিনি চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করেন। তার কর্মকাণ্ডে কর্মীরা তার উপর সন্তুষ্ট। উদ্দীপকে জনাব জামান কোন ধরনের নেতৃত্বের প্রয়োগ করেন? পিতৃসুলভ। বর্ণিত প্রতিষ্ঠানে জামান সাহেবের এরূপ নেতৃত্বের ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বাড়বে, মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন হবে, প্রতিষ্ঠানের ব্যয় বাড়বে। উত্তর হবে 1-2। কোন ধরনের নেতৃত্বে কর্মীর মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়? গণতান্ত্রিক। গণতান্ত্রিক মনোভাবাপন্ন নেতার বৈশিষ্ট্য হলো কর্মীদের ভুল শুধরে দিতে চেষ্টা করেন, কর্মীদের উৎসাহ দিয়ে কাজ আদায়ের চেষ্টা করেন, অধস্তনদের কথা মূল্যায়ন করেন। উত্তর 3টা। মিস্টার জনি ও রনি 2 বন্ধু। তাদের প্রতিষ্ঠান 2টি পাশাপাশি অবস্থিত। মিস্টার জনি প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মীদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেন।
অপরদিকে রনি তার প্রতিষ্ঠানের কর্মীদের উপর কাজ চাপিয়ে দেন, তাদের মতামতকে গুরুত্ব দেন না এবং এর প্রভাব সম্পর্কে তিনি সচেতন নয়, ফলে তিনি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেননি। উদ্দীপকে মিস্টার জনি তার প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব প্রয়োগ করেন? গণতান্ত্রিক। উদ্দীপকে মিস্টার রনির নেতৃত্ব প্রতিষ্ঠানে কর্মীদের মনোবল কমায়, কর্মীদের সৃজনশীলতা কমায়, উৎপাদনশীলতা কমায়। উত্তর তিনটা হবে। সবচেয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব কোনটি? গণতান্ত্রিক। অংশগ্রহণমূলক নেতৃত্বে নেতার আচরণ কিরূপ হয়? পরামর্শমূলক। কোন ধরনের নেতৃত্বে কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করে? লাগামহীন। কোন ধরনের নেতা দায়িত্ব অধীনস্থ ইচ্ছার উপর ছেড়ে দেয়? লাগামহীন। আনুষ্ঠানিকতার বিচারে নেতৃত্ব কত প্রকার? দুই প্রকার। পদমর্যাদা থেকে সৃষ্ট নেতৃত্বকে কি বলে? আনুষ্ঠানিক নেতৃত্ব। কাজকে বেশি প্রাধান্য দেওয়া হয় কোন ধরনের নেতৃত্বে? কর্মকেন্দ্রিক নেতৃত্বে। কর্মীকেন্দ্রিক নেতৃত্বে কর্মীদের ভালো মন্দ বিবেচনা করা হয়, কর্মীরা নিজেদেরকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, কাজ আদায়কে বেশি গুরুত্ব দেওয়া হয়। উত্তর হবে 1-2। নেতার সাংগঠনিক ক্ষমতা কোনটি? অর্জিত ক্ষমতা। ন্যায়পরায়ণতা নেতার কোন ধরনের গুণের অন্তর্ভুক্ত? মানসিক। নেতার কোন গুণটি প্রতিকূলতা ও সমস্যা মোকাবেলা করে দলকে লক্ষ্যের দিকে ধাবিত করে? সাহসিকতা। দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন নেতার কোন গুণের আওতাভুক্ত? নৈতিক। একজন উত্তম নেতার গুণাবলীর অন্তর্ভুক্ত হলো উৎসাহ দেওয়ার ক্ষমতা, আত্মকেন্দ্রিক মানসিকতা, সাহস ও দৃঢ় মনোবল। উত্তর হবে 1-3। ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কোনটি? নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার কোন কাজের মাধ্যমে কার্যফল যাচাই করা হয়? নিয়ন্ত্রণের মাধ্যমে। নিয়ন্ত্রণের ভিত্তি কোনটি? পরিকল্পনা। নিয়ন্ত্রণ হলো পরবর্তী পরিকল্পনার ভিত্তি, পরিকল্পনার ভিত্তি কালান্তিক কাজ। উত্তর 3টা। নিয়ন্ত্রণ বলতে বোঝায় কার্যফল মূল্যায়ন, সমস্যা চিহ্নিতকরণ, পরিবর্তন ও পরিমার্জিত। উত্তর হবে 1-3। নিয়ন্ত্রণের মাধ্যমে সম্ভব শৃঙ্খলা প্রতিষ্ঠা, স্বেচ্ছাচারিতার অবসান, কর্মীদের জবাবদিহিতা। উত্তর 3টা হবে। মিজান সাহেব একজন ব্যবসায়ী, তিনি তার ব্যবসায় পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত যাবতীয় ব্যবস্থাপকীয় কার্যাবলী সম্পন্ন করেন এবং সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করেন। কিসের মাধ্যমে পরিকল্পনাকে সফলভাবে বাস্তবায়ন করা হয়? নিয়ন্ত্রণের মাধ্যমে। নিয়ন্ত্রণ একটি প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রক্রিয়া, ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া। 1-2 হবে। একটি আদর্শ নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশ্যই বোধগম্য হবে, পরিবর্তনযোগ্য হবে, বিচ্যুতি নির্ণয়ে সক্ষম হবে। উত্তর 3টা। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য কোনটি? পরবর্তী পরিকল্পনার ভিত্তি, প্রাথমিকতা, প্রণোদনামূলক কাজ, ভবিষ্যৎমুখিতা। উত্তর হবে পরবর্তী পরিকল্পনার ভিত্তি। নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য কোনটি? সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া। গ নম্বর। শিকা পোশাক কারখানার সুপারভাইজারদের যোগ্যতা অনুযায়ী কাজের দায়িত্ব না দেওয়ায় কাজের সময় ও উৎপাদন ব্যয় বেড়ে যায়। শিকা পোশাক কারখানায় উৎপাদন কাজে নিয়ন্ত্রণে
কোন নীতির অনুসরণ করা হয়নি? দক্ষতা। নিয়ন্ত্রণ নীতিমালার মধ্যে অন্তর্ভুক্ত হল নমনীয়তা নীতি, উপযুক্ততার নীতি, মিতব্যয়িতার নীতি। উত্তর হবে তিনটা। জনাব সাজেদ একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের উচ্চ স্তরের কর্মকর্তা। তিনি প্রতিষ্ঠানের মাসিক ব্যয় মাসের প্রথমেই নির্ধারণ করেন, তবে অবস্থার প্রেক্ষিতে কখনো কখনো তা কমাতে বা বাড়াতে হয়। জনাব সাজেদ নিয়ন্ত্রণের কোন নীতি অনুসরণ করেন? নমনীয়তা। উক্ত নীতি অনুসরণের ফলে প্রতিষ্ঠানের পরিবর্তিত পরিস্থিতি সহজেই মোকাবেলা করা যায়, কাজে গতিশীলতা থাকবে, প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হবে। উত্তর তিনটা হবে। নিয়ন্ত্রণের পদক্ষেপ কতটি? 5টি। নিয়ন্ত্রণের সর্বপ্রথম পদক্ষেপ কোনটি? আদর্শ মান নির্ধারণ। আদর্শ মান ধরা হয় কোন কাজে? নিয়ন্ত্রণে। কোনটি ছাড়া নিয়ন্ত্রণ কার্যকর করা সম্ভব হয় না? আদর্শ মান নির্ণয়। ব্যবস্থাপক কিভাবে প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি পরিমাপ করেন? আদর্শ মানের সাথে তুলনা করে। বিচ্যুতি নির্ণয়ের সূত্র কোনটি? বিচ্যুতি আদর্শ মান মাইনাস প্রকৃত কার্যফল। খ নম্বর উত্তর।